প্রিয় শিক্ষার্থী, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে গণিতের একটি শাখা ত্রিকোণমিতি, এটা এই বিষয়টার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব, অর্থাৎ সূত্রগুলো পড়ব এবং সেই সূত্রগুলো থেকে আমরা গাণিতিক সমস্যা কিভাবে করা যায় সেই সমস্যাগুলো সমাধানের দিকে যাব। তো যাই হোক, আমরা আজকে টপিকসটা যে নির্ধারণ করছি বেসিক ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতি দেখো, আমি ত্রিকোণমিতিকে তিনটি অংশে বিভক্ত করছি, ট্রাই, গণ, মিত্রি, তাই না? তাহলে তো ট্রাই মানে হচ্ছে কি তিন, এবং গণ মিত্রি, মিতি মানে হচ্ছে পরিমাণ, আর হচ্ছে এটা হলো ধার বা বাহুর পরিমাপ, তাই না? কি বললাম? তিন, বাহু, পরিমাপ, এই তো। তো এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আমার ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজকে কল্পনা করি, ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের কয়টি বাহু আছে? তিনটি বাহু আছে। তিনটি বাহুর ভিতরে আমরা এটাকে নামকরণ করলাম এবিসি, এবং এইটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের এই বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। কেন? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। এবং এই দুইটি বাহুকে আমরা কি বলবো? একটা আমরা অনেক সময় মনে করি যে এটি বোধহয় হয়তো কি ভূমি। আসলে কি ঠিক? আসলে ঠিক নয়। কারণ হচ্ছে এই ভূমিটা নির্ভর করবে কিসের উপর? কোণের সাপেক্ষে। অর্থাৎ আমরা যে এই ত্রিভুজটাকে অঙ্কন করলাম একটা সমকোণী ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা বিবেচনায় নেইনি। যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কি হবে? 60 ডিগ্রি হবে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে কি হয়? 60 হয়। অর্থাৎ এখানে কোন কোণের ব্যবহার হয়েছে? পূরক কোণের ব্যবহার হয়েছে। অর্থাৎ 90 থেকে 30 বাদ দিলে এটা কত হবে? 60 ডিগ্রি। এখন আমরা যদি এটাকে ধরো 60 বা 30 কোনো কোণেই চিন্তা করলাম না, আমরা এটা একটা কোণের পরিমাণ দিলাম থিটা, কোণ পরিমাপ করার জন্য নামকরণ করলাম থিটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ এই থিটা কোণকে বিবেচনা করে আমরা এইটাকে বলতে পারবো লম্ব। অর্থাৎ এটা হচ্ছে বিপরীত বাহু। কোনটার বিপরীত বাহু? কোণের সাপেক্ষের বিপরীত বাহু। তাহলে এই কোণের সাপেক্ষে যদি বিপরীত বাহু হয়, যে কোণটাকে আমরা বিবেচনা করলাম, তাহলে এটা হচ্ছে লম্ব। এখন তাহলে এটা কি? এটা হচ্ছে ভূমি, অর্থাৎ বেস। অথবা আমরা বলতে পারি সন্নিহিত বাহু। কেন সন্নিহিত বাহু? এই কারণে যে আমরা যে কোণটাকে বিবেচনা করছি সেই কোণটা সৃষ্টি হওয়ার জন্য কোন কোন বাহু দুইটা প্রয়োজন হয়েছে। অর্থাৎ আমাদের প্রয়োজন হয়েছে এসি এবং এবি। তাহলে কোণটা কি আমরা আরেকটু যদি ক্লিয়ার করি, তাহলে দেখেন কোণ কি? কোণ হচ্ছে দুটি রশ্মি যদি একত্রে, যার শীর্ষবিন্দু একটি হবে, এই রশ্মি দুটি যদি শীর্ষবিন্দু একই হয়, সেখানেই কিন্তু কোণ সৃষ্টি হয়। তাহলে আপনি দেখেন এইটা কোণ, এই রশ্মি এবং এই যে এবি রশ্মি একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে কোণ তৈরি হয়েছে, যেটার নাম আমরা কি দিছি? থিটা। এখন এই যে থিটা কোণের বিবেচনায় আমরা এটা পাইলাম কি? লম্ব। তাহলে এই কোণটা সৃষ্টি হওয়ার জন্য কোনটা রশ্মির প্রয়োজন হয়েছে? বিসি, তাই না? তাহলে কোণ সৃষ্টিকারী বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। এখন তুমি বলতে পারো যে কোণ তো সৃষ্টি হওয়ার জন্য এসিও প্রয়োজন হয়েছে, কিন্তু সেটাকে আমরা বিবেচনায় নিয়ে ফেলছি সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ অতি বাহু, মানে অতি বৃহত্তর বাহু, বড় বাহু। তাহলে আমরা এই তিনটির মধ্যে আগেই সিদ্ধান্ত নিছি
যে বিপরীত বাহুটা হচ্ছে কোনটা, সমকোণের বিপরীতটা হচ্ছে কি, আমার এই বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এটাকে আমরা আগে প্রথমেই ক্লিয়ার করে ফেলছি যে বৃহত্তমটা কি, অতিভুজ। পরের দুইটা আমার কনফিউশন, কি কনফিউশন, লম্ব হবে কোনটি, ভূমি হবে কোনটি। তাহলে লম্ব এবং ভূমি এটি নির্ভর করবে কোণের বিবেচনার উপর। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি এই যে থিটা কোণের সাপেক্ষে আমরা লম্ব পাইলাম, এখন যদি আরেকটা যদি চিন্তা করি, দেখেন আমরা কোণকে বিবেচনা করলাম, এটা কোণকে বিবেচনা করলাম, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে এই কোণের, অর্থাৎ এই কোণটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এইটা তার বিপরীত, আর এটা তো অতিভুজ আছেই, এবং এটা কি লম্ব। কারণ কোণ বিবেচনা করে যে কোণটাকে আমরা বিবেচনায় নিচ্ছি সেই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে কি সন্নিহিত বাহু, অর্থাৎ এটা হচ্ছে ভূমি। তাহলে কি যেটা নিচে শোয়া অবস্থায় আছে সেটাই কি ভূমি? তা কিন্তু নয়। তাহলে ভূমি এবং লম্ব এই দুটি বাহু বিবেচনা হচ্ছে কোণের সাপেক্ষে, কোণকে বিবেচনা করে। এখন আমরা এই বাহুগুলোর অনুপাত নির্ণয় করব, তাই তো? অর্থাৎ আমার এই সমকোণী ত্রিভুজে কয়টি বাহু আছে? 3টি বাহু আছে। তাহলে এই 3টি বাহু দিয়ে আমরা 6টি অনুপাত বের করব। কিরকম? যদি আমরা এই কোণটাকে কোণটাকে বিবেচনায় নিয়ে আমরা আসি, তাহলে এটা কি লম্ব, লম্ব অনুপাত অতিভুজ, অথবা ভূমি অনুপাত অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, সেটাকে আমরা কি বলতে পারি? সাইন, তাই না? তাহলে হচ্ছে কি, লম্বকে যদি আমরা কি দিয়ে, অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? সাইন। আর যদি ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে পাবো আমরা কস। এই কস ফর্মটা আসলে কি? কস ফর্মটা হচ্ছে ছোট সংক্ষিপ্ত একটা রূপ। এটার আসলে নামটা তোমাদের বই আছে কোসাইন, আর এটা হলো সাইন, SINE, সাইন। সাইনের শর্ট ফর্মটা হচ্ছে কি? আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, লেখাগুলো একটু। সাইন, এটার শর্ট ফর্ম হচ্ছে সাইন। আমরা লিখলাম লম্ব ভাগ অতিভুজ। কোসাইন অর্থাৎ কস ফর্ম, অর্থাৎ কি হচ্ছে? ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ। এখন দেখো, আমরা এই যে সাইন এবং কস, এই দুইটা থেকে কিন্তু আরো একটা মান পাবো। সেটা কি? পরেরটা হচ্ছে ট্যানজেন্ট, অর্থাৎ ট্যান। এইটাকে যদি এটা দ্বারা আমরা ভাগ করি, অর্থাৎ আমরা ট্যান সমান সমান কি জানি? সাইন এবং কস। তাহলে সাইন থিটা, আমরা এই থিটাটাকে ব্যবহার করতেছি এই কোণটাকে, তাহলে সাইন থিটা ভাগ কি? কস থিটা। তাহলে সাইন থিটা ভাগ কস থিটা, আমার সাইন থিটা মানে কি? লম্ব ভাগ অতিভুজ। এখানে আমরা কখনো কখনো দেখা যাচ্ছে যে এই টেকনিকটাকে, এইটা মনে রাখার কৌশল হিসাবে একটা টেকনিকে ব্যবহার করি। কীরকম? যে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। আপনি যদি এখানে লেখেন সাগরে লবণ অনেক বা আছে, আসলে কথার অর্থ কি? লবণের ল আর অনেকের অতিভুজ। সাগরে মানে হচ্ছে সাইন, এই যে সাইন থিটা মানে হচ্ছে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা বলি অনেক সময় কবরে ভূত অনেক, তাই না? আসলে কি কবরে ভূত অনেক? এটা আমরা কি প্রচলিত কথা। তাহলে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ।
তাহলে আমরা যদি ট্যান থিটার মান বের করতে চাই, তাহলে ট্যান থিটা মানে কি সাইন ভাগ কস। এখন আমরা যদি এইটাকে সাইনটাকে লিখি লম্ব ভাগ অতিভুজ, তারপরে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, লিখতে পারি তো? সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কি লম্ব ভাগ অতিভুজ, আর কস থিটার সমান লিখতে পারি কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে এইটাকে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকবে? লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা আরেকটা অনুপাতের মান কিন্তু পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি লম্ব ভাগ ভূমি। তাহলে প্রথমটা আমরা কি পাইলাম? সাইন পাইলাম, লম্ব ভাগ অতিভুজ, কস পাইলাম ভূমি ভাগ অতিভুজ, ট্যান পাইলাম কি লম্ব ভাগ ভূমি। অর্থাৎ এখানে আমরা কৌশল ব্যবহার করি অনেক সময়, টেড়া লম্বা ভূত। অর্থাৎ টেড়া মানে ট্যান, ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত হচ্ছে ভূমি। যাই হোক, এটা কিন্তু আসলে কোনো সূত্র না, এটা হচ্ছে একটা মনে রাখার কৌশল। তাহলে আমরা তিনটা অনুপাত পাইলাম। অর্থাৎ আপনি দেখেন এই ত্রিভুজ থেকে আমরা তিনটে অনুপাত পাইলাম। লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে একটা অনুপাত পাইলাম, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে একটা অনুপাত পাইলাম, এবং লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে একটা অনুপাত পাইলাম। অর্থাৎ 1 নম্বরে পাইলাম আমরা সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, 2 নম্বরে পাইলাম আমরা কি কস থিটা ভূমি ভাগ অতিভুজ, 3 নম্বরে পাইলাম আমরা ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, 4 নম্বরে আমার হচ্ছে কটেনজেন্ট। পুরো নামটা কি আমরা এটা এখানে মিশাই দিই, কটেনজেন্ট। এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কট। তাহলে কট থিটা দেখা যাবে। দেখেন কট হচ্ছে আপনার ট্যানের ঠিক বিপরীত, কট হচ্ছে ট্যানের বিপরীত। আপনি সাইনকে যেমন সাইন কস দ্বারা ভাগ করছেন, এখন আপনি যদি কটকে কস এবং সাইন দ্বারা ভাগ করেন, অর্থাৎ এই মানটাকে এইটা দ্বারা ভাগ করেন, তাহলে অপোজিট হলে কি আসবে? তাহলে দেখেন ট্যান, লক্ষ্য করেন ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ভাগ কি কস থিটা। তাহলে কট থিটা হবে কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে কট গেল। 5 নম্বর হচ্ছে সেকেন্ড, অর্থাৎ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক থিটা। আর কোসেকেন্ড এটা হচ্ছে কোসেক, সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কোসেক থিটা। তাহলে 6 নম্বরে কত? কোসেক। 5 নম্বরে কত? সেক। আর 4 নম্বরে কত? কট। তাহলে আমরা লক্ষ্য করেন যে এটারও একটা কৌশল কিন্তু আমরা অবলম্বন করতে পারি। কিরকম? যে 1 নম্বরে কিন্তু কি আছে? সাইন। আর 6 নম্বরে কি আছে? তাহলে এই সাইন এবং কসেক এই দুইটা কিন্তু একটা অপরটার কি বিপরীত। তাহলে আমরা এই সাইন মার্ক পাইছি কত? লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ কি লম্ব ভাগ অতিভুজ। এখন অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করলেই কিন্তু আমাদের কি পেয়ে যাব? আমরা অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব কি কসেক। আবার সেক কোসেক, কসের বিপরীত। কস ছিল আমার কি ভূমি ভাগ অতিভুজ। এখন এইটাকেই যদি আমরা উল্টাই দেই, তাহলে কি পাবো? অতিভুজ ভাগ ভূমি। তাহলে আমরা মান কয়টা পাইলাম? লম্ব ভাগ অতিভুজ সাইন থিটা, ভূমি ভাগ অতিভুজ কস থিটা, লম্ব ভাগ ভূমি কি লম্ব ভাগ ভূমি ট্যান থিটা, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তারপরে আমরা কট পাইলাম ভূমি ভাগ লম্ব। ঠিক আছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সাইন কোসেক, তাই না? আমরা আরো একটু সুন্দর করে একটা দেখলে আমরা বুঝতে পারবো কিরকম। দেখেন সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল কি, মানে এই দুটার গুণফল কি হয়? আপনি দেখেন কোসেক
সাইন সমান সমান আমরা কি পাইছি, লম্ব অতি না, আর কোসেক সমান আমরা কি পাইছি, অতি লম্ব। তাহলে বলেন তো এইটা ক্যান্সেল হইলে কি পাওয়া গেল? তাহলে আমরা কি পাইলাম, সাইন থিটা আর কোসেক থিটা সমান কি পাইলাম? তাহলে আমরা পাইলাম সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে সাইন এবং কস উভয়ই গুণ করলে কি আসে, 1, এবং সাইন 1 বাই কসেক, অর্থাৎ কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে কোসেকের বিপরীত। আপনি যদি এই কোসেকটাকে স্থির রাখেন তাহলে সাইনটা কি হয়ে যাবে, 1 বাই সাইন হয়ে যাবে। তাহলে কোসেক সমান কি পাওয়া যাবে, 1 বাই সাইন। তাহলে কি হইলো, সাইন এবং কোসেক বিপরীত। আমরা যদি এইটার একটা ধারাবাহিকতাটা মনে রাখতে পারি যে 1 নম্বর 6 নম্বরের বিপরীত, 5 নম্বর 2 নম্বরের বিপরীত, 3 নম্বর 4 নম্বরের বিপরীত। দেখেন আপনি আরো একটু জিনিস খেয়াল রাখেন, 1 আর 6 যোগ করলে কত হয়, 7, 5 আর 2 যোগ করলে কত হয়, 7, 3 এবং 4 যোগ করলে কত হয়। কিন্তু আপনার এই সিমিলারিটিটা মনে রাখতে হবে, আপনার এই কৌশলটা মনে রাখতে হবে, এই ধারাবাহিকতাটার জন্য কোনো ব্যর্থ না হয়। অর্থাৎ ট্যান যদি আপনার 5 নম্বরে বা 4 নম্বরে চলে আসে তাহলে আপনি কিন্তু ওই কৌশলটা অবলম্বন এখানে করতে পারবেন না। তাহলে আমরা এখান থেকে এখন পর্যন্ত কি পাইলাম, হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে পারলাম। একটা হচ্ছে অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি, এবং তার সাথে সাথে তাদের অনুপাত, ওই বাহুগুলো দিয়ে কয়টা অনুপাত পাইলাম, 6টি অনুপাত পাইলাম, এবং সেই 6টা অনুপাতের নামকরণ করলাম। এখন আমরা আর একটু সময় নিলে দেখতে পারবো, সুন্দরভাবে বুঝতে পারবো, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের জানা আছে, তোমাদের অবশ্যই জানা আছে যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের থিওরিটা কি। পিথাগোরাসের থিওরিটা ছিল যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি এটাকে অতিভুজ দ্বারা ভাগ করি, এটাকে যদি অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করি, তাই তো, এই সূত্রটাকে যদি আমরা অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, অতিভুজ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়াইলো, 1। আবার দেখেন লম্ব ভাগ অতিভুজ, দুইটার উপর স্কোয়ার আছে কিন্তু, তাহলে আমরা এটাকে লিখতে পারি তো লম্ব অতি তারপর হোল স্কোয়ার, ভূমি এবং অতি হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখেন তো লম্ব ভাগ অতি মানে কি, এটা না? তাহলে আমরা এইটা সমান কি অনুপাত জানি, সাইন জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা। আবার দেখেন ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ কস থিটা না, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, কস থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে দেখেন তো আমরা কি পাইলাম এখান থেকে, কোন অভেদটা পাইলাম হচ্ছে 1 ইকুয়াল সাইন স্কোয়ার প্লাস কস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা সূত্র প্রতিপাদন করতে পারলাম, সমীকরণটা তৈরি করতে পারলাম, অভেদটা তৈরি করতে পারলাম, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন আপনি এইটার 2 রকম রূপে লিখতে পারবেন। কিরকম, যে যদি আপনি এই সাইনটাকে স্থির রাখেন তাহলে কসটাকে পক্ষান্তর করতে পারবেন, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি হইলো, 1 মাইনাস কস স্কোয়ার। আবার যদি কসটাকে স্থির রাখেন তাহলে সাইনটাকে পরিবর্তন করবেন, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়ে গেল, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমাদের মূল অভেদটা হচ্ছে এটা। এখান থেকে আমরা আরো 2টা সূত্র প্রতিপাদন করতে পারবো। কিরকম, আচ্ছা এখানে আমরা একটু, আচ্ছা এবার দেখেন ওই একই পিথাগোরাসের থিওরি থেকেই আমরা যদি অতিভুজ স্কোয়ার থেকে স্থির লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার রাখলাম, লম্বটাকে মাইনাস করে দিলাম, মানে পক্ষান্তর করলাম, লম্ব স্কোয়ার ইকুয়াল কি হলো, ভূমি স্কোয়ার। এখন আমরা এইটাকে উভয় পাশে ভূমি দ্বারা অথবা লম্ব দ্বারা ভাগ করতে পারি। তাহলে যদি আমরা লম্ব দ্বারা ভাগ করি, এটাও লম্ব দ্বারা ভাগ করি, এটাকেও লম্ব দ্বারা ভাগ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই লম্ব ক্যান্সেল হইল না, তাহলে কি আসলো,
অতিভুজ লম্ব, দেখেন তো অতিভুজ লম্ব, এটা থেকে আমরা পাচ্ছি কোসেক, তাহলে কোসেক স্কোয়ার থিটা -1, এটা ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল ভূমি লম্ব, দেখেন ভূমি লম্ব, লম্ব ভাগ ভূমি ট্যান, আর ভূমি ভাগ লম্ব হচ্ছে কট, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কি কট স্কোয়ার থিটা। তাহলে আমরা আরও একটা কিন্তু কি পাইলাম, সূত্র পাইলাম, অভেদাবলী পাইলাম, কি পাইলাম যে কোসেক স্কোয়ার -1 ইকুয়াল টু কট স্কোয়ার। হ্যাঁ, এখন এই কটটাকে যদি আপনি পক্ষান্তর করেন, তাহলে পক্ষান্তর করলে কি আসবে, কোসেক স্কোয়ার থিটা, কটটাকে এই পাশে নিয়ে আসেন, কট স্কোয়ার থিটা ইকুয়াল কি পাইলাম 1 পাইলাম। এইভাবেও লেখা যায়। আবার আপনি যদি এইটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে 1টা পজিটিভ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা কি হয়ে গেল 1 প্লাস কট স্কোয়ার। তাহলে এমনি করে আমরা যেমন এখানে লম্ব দ্বারা ভাগ করছি, এর আগেরটা অতিভুজ দ্বারা ভাগ করছি, এবার আমরা কি দ্বারা ভাগ করতে পারবো, ভূমি দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা এইটাকেই আবার যদি ভূমি দ্বারা ভাগ করি, ভূমি দ্বারা ভাগ করি, এখানে ভাগ করি আমরা ভূমি 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 স্কোয়ার, ভূমি স্কোয়ার, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, কত হইল 1। অতিভুজ ভাগ ভূমি, দেখেন তো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, তাহলে হলো কি সেক, তাহলে এটাকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা। আচ্ছা, তারপরে হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি মানে কি অনুপাত, ট্যান, ট্যান স্কোয়ার থিটা, তাহলে আমরা কি পাইলাম, এটা আর একটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা যদি সেকটাকে স্থির রাখি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার হয়, তাহলে আপনি ট্যানটাকে পক্ষান্তর করতে পারেন, তাহলে ট্যানটাকে পক্ষান্তর করলে কি হবে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। আপনি 1টাকে পক্ষান্তর করলে কি হবে, সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল কি হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি কি পাইলাম, আমরা অনুপাত 6টা পাইলাম, অনুপাত 6টা থেকে তার সম্পর্কগুলো পাইলাম, কে কার বিপরীত সেটা পাইলাম, এবং সেখান থেকে 3টি সূত্র অভেদাবলী পাইলাম, এবং সেই 3টে সূত্র থেকে বিভিন্ন আকারে কিভাবে লেখা যায় সেটা পাইলাম। তাহলে মোটামুটিভাবে এই সূত্রগুলো দিয়ে আমরা আগামী দিনে অঙ্কগুলো বিশ্লেষণ করে করতে পারবো, এবং হায়ার ম্যাথেরও অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আজকের জন্য এই ক্লাসটা এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।